হ্যালো বন্ধুরা, যখন আপনি সিনেমা এবং সোশ্যাল মিডিয়ায় বলিউড সেলিব্রিটিদের দেখেন, তাদের নিখুঁত শরীর, ধারালো চোয়ালের রেখা, দাগহীন নিখুঁত মুখ, আপনি কি কখনো ভেবেছেন যে আপনার কাছে যে সৌন্দর্য দেখানো হচ্ছে তা কতটা আসল আর কতটা নকল? অনেকেই তাদের দেখে ভাবে, আমার নাকও এমন হতো, আমার শরীরও এমন নিখুঁত হতো, আমার চুলও এমন হতো। কিন্তু সত্যি কথা হলো বন্ধুরা, যে সৌন্দর্যকে আপনি ঈশ্বর প্রদত্ত ভাবছেন, আজকের দিনে তার ডাক্তার প্রদত্ত হয়ে গেছে। বলিউড এবং হলিউড সেলিব্রিটিদের এই সময়হীন সৌন্দর্যের পেছনের রহস্য হল নোজ জব, লিপ ফিলার, ফেশিয়াল সার্জারি, ফ্যাট রিমুভাল সার্জারি, ব্রাজিলিয়ান বাট লিফট, জ গাইন অগমেন্টেশন, চিন এনহ্যান্সমেন্ট, ফেস লিফট, বোটক্স এবং আরও কত ধরনের কসমেটিক প্লাস্টিক সার্জারি পদ্ধতি। আসুন জেনে নেওয়া যাক এই মাল্টি-বিলিয়ন ডলার শিল্পের পেছনের রহস্য, যার একমাত্র উদ্দেশ্য হল আপনাকে আপনার চেহারা নিয়ে অসুরক্ষিত বোধ করানো। সত্যি কথা হলো বন্ধুরা, আজকের দিনে ৯০%-এরও বেশি বলিউড অভিনেতা অভিনেত্রী এক না এক ধরনের কসমেটিক সার্জারি করিয়েছেন। কিন্তু কথা শুধু এটাই যে খুব কম নাম রয়েছে যারা এটি খোলামেলাভাবে স্বীকার করেছেন। যেমন শ্রুতি হাসান অনেক অনুষ্ঠানে বলেছেন যে তিনি নোজ জব এবং লিপ ফিলার্সের মতো কসমেটিক সার্জারি করিয়েছেন। শিল্পা শেট্টি নোজ জব করানোর কথা স্বীকার করেছেন। একইভাবে প্রিয়ঙ্কা চোপড়াও তার নাকের প্লাস্টিক সার্জারি করিয়েছেন এবং অনুষ্কা শর্মাও লিপস এনহ্যান্সমেন্ট করিয়েছেন। শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর স্বীকার করেছেন যে তিনি লিপ ফিলার্স এবং নোজ জব করিয়েছেন। রাখি সাওয়ান্ত খোলামেলাভাবে স্বীকার করেছেন যে তিনি ঠোঁট, মুখ, নাক, এমনকি ভ্রুরও সার্জারি করিয়েছেন। তিনি এমনকি বলেছেন, ঈশ্বর যা দেন না, ডাক্তার তা দেন। এছাড়া অনেক সেলিব্রিটি আছেন যারা কখনো স্বীকার করেননি, কিন্তু তাদের আগের ও পরের ছবি দেখলে সহজেই বোঝা যায় তারা কোন কোন সার্জারি করিয়েছেন। এর কথা পরের ভিডিওতে করা হবে, কিন্তু তার আগে জেনে নেওয়া যাক প্লাস্টিক সার্জারি আসলে কি জিনিস। নাম শুনে মনে হবে এটি নতুন ধরনের অস্ত্রোপচার যা ৪০-৫০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। কিন্তু সত্যি কথা হলো বন্ধুরা, জানলে আশ্চর্য হবেন যে প্লাস্টিক সার্জারি বিশ্বের প্রাচীনতম অস্ত্রোপচারগুলোর মধ্যে একটি। প্রায় ২৬০০ বছর আগে ৬০০ বিসিতে একজন ভারতীয় সার্জন সুশ্রুত রাইনোপ্লাস্টি করেছিলেন, যা প্লাস্টিক সার্জারির প্রথম রেকর্ডকৃত কেস ছিল। রাইনোপ্লাস্টি, যা সাধারণ ভাষায় নোজ জব বলা হয়, এটি সেই সার্জারি যেখানে আপনার নাকের আকৃতি পরিবর্তন করা হয়। প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে টার্নিং পয়েন্ট এসেছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়, যখন হাজার হাজার মানুষের মুখ আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই মুখগুলি মেরামত করার জন্য নিউজিল্যান্ডের সার্জন হ্যারল্ড গিলেস একটি নতুন পদ্ধতিতে তাদের প্লাস্টিক সার্জারি করেন এবং তাদের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেন। এখান থেকে প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে দ্রুত পরিবর্তন শুরু হয় এবং এই কারণেই তাকে প্লাস্টিক সার্জারির জনকও বলা হয়। এরপর ১৯৩০-৪০ দশকের দিকে হলিউডেও প্লাস্টিক সার্জারি জনপ্রিয় হতে শুরু করে, কিন্তু পার্থক্য ছিল যে সেখানে কোনো আঘাতের চিকিৎসা করা হচ্ছিল না, বরং আরও সুন্দর দেখানোর জন্য প্লাস্টিক সার্জারি করা হচ্ছিল। এবং আমি এখানে সুন্দর দেখানো কোটেশন মার্কে বলছি, কারণ কি জিনিস সুন্দর তা খুবই আপেক্ষিক। কোনো সমাজ কি জিনিসকে সুন্দর মনে করে তা সময়ের সাথে সাথে বদলায়। পরবর্তী বড় মোড় আসে ১৯৭০-৮০ দশকে, যখন হলিউডে প্লাস্টিক সার্জারিকে স্বাভাবিকীকরণ করা হয়। বলিউডে কিছুটা বিলম্ব দেখা গেছে এবং কেবলমাত্র মেড ২০০০ এবং ২০১০-এর পরেই এ নিয়ে খোলামেলাভাবে আলোচনা শুরু হয়। আসুন এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন ধরনের প্লাস্টিক সার্জারি যা এই বলিউড এবং হলিউড সেলিব্রিটিরা আজকের দিনে করান। আজকের দিনে বলিউডের রাইনোপ্লাস্টি, লাইপোসাকশন, ব্রেস্ট এনহ্যান্সমেন্ট এবং ফেস লিফটের মতো সার্জারি খুব সাধারণ। লাইপোসাকশনে আপনার শরীরকে সরু করতে শরীর থেকে অতিরিক্ত চর্বি বের করা হয়। অন্যদিকে ব্রেস্ট এনহ্যান্সমেন্ট সার্জারিতে শরীরের চর্বি বা কৃত্রিম সিলিকন স্তনে প্রতিস্থাপন করা হয়, যাতে তাদের আকার ও আকৃতি বড় দেখায়। ফেস লিফটে সার্জারির মাধ্যমে ঢিলে ত্বক ও পেশি উপরে তোলা হয়, যাতে চেহারা বাহ্যিকভাবে ১০ থেকে ২০ বছর তরুণ দেখায়। এছাড়াও জ লাইন অগমেন্টেশন এবং চেন এনহ্যান্সমেন্টের মতো সার্জারিও রয়েছে, যেখানে চোয়ালের রেখার আকৃতি পরিবর্তন করা হয়। আপনার চোয়ালে যে হাড় থাকে তা ঘষে কাটা হয়, ফাইল করা হয় বা ট্রিম করা হয়। এখানে অনেক অভিনেতা অভিনেত্রী সার্জারি করিয়েছেন, কিন্তু তারা কখনো স্বীকার করেন না। কিন্তু তাদের আগের ও পরের ছবি দেখেই আপনি অনুমান করতে পারেন। যেমন উর্বশী রাউতেলার আগের ফটো দেখুন এবং এখনকার ফটো দেখুন, তার মুখে আমূল পরিবর্তন দেখা যায়। ধারণা করা হয় তিনি রাইনোপ্লাস্টি করে তার নাক বদলেছেন। একইভাবে তার ঠোঁট, বিশেষ করে উপরের ঠোঁট আগে পাতলা ছিল, এখন মোটা এবং কিছুটা ফোলা দেখায়। এটি লিপ ফিলার্সের মাধ্যমে হয়। এছাড়া তার গালের হাড় আগের তুলনায় বেশি উঁচু দেখায়। তবুও উর্বশী কোনো ধরনের কসমেটিক সার্জারি করানো থেকে অস্বীকার করেছেন। একইভাবে আয়েশা টাকিয়া, মৌনি রায় এদের ওপরও প্লাস্টিক সার্জারি করানোর গুজব রয়েছে,
কিন্তু শুধু অভিনেত্রীদের কথা নয়, টাইগার শ্রফ এবং রাজকুমার রাওয়ের মতো পুরুষ অভিনেতাদেরও প্লাস্টিক সার্জারি করানোর কথা বলা হয়। রাজকুমার রাও তো স্বীকারও করেছেন যে ক্যারিয়ারের শুরুতে তিনি চিন ফিলার্স করিয়েছিলেন। শ্রুতি হাসানের মতে, যদি কোনো অভিনেত্রী বলে যে সে প্লাস্টিক সার্জারি করেনি, তাহলে সে স্পষ্ট মিথ্যা বলে, কারণ মানুষের মুখ এত বেশি বদলায় না। 2016 সালে বেফিক্রে চলচ্চিত্রের সময় বানি কাপুরের চেহারা বেশ নাটকীয়ভাবে বদলে গেছে। প্রথমে তার নাক আরও ধারানো ও পরিশোহিত দেখাতে শুরু করে। এটি রাইনোপ্লাস্টির স্পষ্ট লক্ষণ। একইভাবে আপনি লক্ষ্য করবেন যে 60 বছর বয়সেও এই অভিনেতাদের মুখে বলিরেখা ততটা দেখা যায় না। এর পেছনের রহস্য হল বন্ধুরা, বোটক্স এবং ফিলার্স। বোটক্স একটি নিউরোটক্সিন যা ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম ব্যাকটেরিয়া উৎপন্ন করে। যদিও এটি ভীষণ মারাত্মক, কিন্তু খুব অল্প ডোজে ব্যবহার করলে এটি আমাদের পেশিতে প্রাপ্ত নার্ভ সিগন্যালকে সাময়িকভাবে অবরুদ্ধ করে, যার ফলে বলিরেখা অদৃশ্য হয়ে যায়। মজার ব্যাপার হলো এর প্রভাব মাত্র কয়েক মাস স্থায়ী হয়, তাই এটি প্রতি কয়েক মাস পরপর বারবার করাতে হয়, যাতে আপনি সবসময় বলিরেখা মুক্ত দেখাতে পারেন। কিন্তু এতে সমস্যা হলো যে সবসময় বলিরেখা লুকিয়ে বয়স লুকানো সম্ভব নয়। অনেক সেলিব্রিটি আছেন যাদের ত্বকে বলিরেখা অদৃশ্য দেখায়, কিন্তু অন্যান্য বৈশিষ্ট্যের কারণে বোঝা যায় যে তাদের বয়স অনেক বেশি এবং তারা বোটক্সের মাধ্যমে তা লুকানোর চেষ্টা করছেন। আরেকটি বড় বিপজ্জনক পদ্ধতি যা অনেক অভিনেত্রী করান সেটি হলো স্কিন লাইটেনিং ট্রিটমেন্ট। কাজল, প্রিয়ঙ্কা চোপড়া, শিল্পা শেট্টি, দীপিকা পাডুকোন, শ্রীদেবী, বিম্পাশা বসু, এখানে অভিনেত্রীদের একটি বড় দীর্ঘ তালিকা রয়েছে যারা তাদের ক্যারিয়ারের শুরুতে কিছুটা গাঢ় বর্ণের ছিলেন, কিন্তু এখন বেশ ফর্সা দেখায়। যখন তাদের জিজ্ঞাসা করা হয় যে এত পরিবর্তন কিভাবে এলো, তখন তারা বলেন যে আগে তারা রোদে বেশি থাকতেন, এখন থাকেন না, তাই ধীরে ধীরে তাদের বর্ণ পরিষ্কার হয়ে গেছে। কিন্তু সত্যি কথা হলো বন্ধুরা, এই ফর্সা ত্বকের রহস্য না কোনো ক্রিম না রোদ থেকে বাঁচা। বাস্তবতা হলো গ্লুটাথায়ন ইনজেকশন। এটি স্কিন লাইটেনিং ট্রিটমেন্টের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। গ্লুটাথায়ন আসলে গুরুতর লিভার রোগ এবং কেমোথেরাপি সম্পর্কিত নিউরোলজিক্যাল টক্সিসিটির চিকিৎসায় ব্যবহৃত হয়, কিন্তু নিয়ন্ত্রক আইন না থাকায় এটি স্কিন লাইটেনিং এর জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এখানে বিপজ্জনক ব্যাপার হলো, যদি এই ইনজেকশন ভুল পদ্ধতিতে বা ভুল ডোজে ব্যবহার করা হয়, তাহলে এটি আপনার জন্য প্রাণঘাতীও হতে পারে। এবং এটি একমাত্র ঘটনা নয় বন্ধুরা, কিছু ধরনের কসমেটিক পদ্ধতি এত বিপজ্জনক যে সেগুলো থেকে মৃত্যু হওয়া বেশ সাধারণ। যেমন ব্রাজিলিয়ান বাট লিফট। এই সার্জারিতে শরীরের অন্যান্য অংশ থেকে চর্বি বের করে আপনার নিতম্বে ঢোকানো হয়। এতে প্রতি 3000 সার্জারিতে একজন রোগীর মৃত্যু হয়। আক্ষরিক অর্থেই এখানে মৃত্যুর সম্ভাবনা 3000-এ 1। একে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কসমেটিক সার্জারি বলা হয়, কিন্তু তারপরেও গত 1 দশকে এটি সবচেয়ে দ্রুত বর্ধনশীল কসমেটিক সার্জারি হয়েছে। এই রিসার্চ অনুযায়ী ব্রাজিলিয়ান বাট লিফট থেকে হওয়া মৃত্যুর 50% রোগীর অপারেশন টেবিলেই মৃত্যু হয়। বাকি 50% সার্জারির 3 ঘন্টার মধ্যে মারা যায়। ভাবুন দেখুন, বাইরে থেকে যেটা এত গ্ল্যামারাস মনে হয়, বাস্তবে সেটা কতটা বিপজ্জনক। কিন্তু প্রতিটি সার্জারি এতটা প্রাণঘাতী নয়। বেশিরভাগ সার্জারি আসলে তুলনামূলকভাবে বেশ নিরাপদ। কিন্তু ভারতে অনেক এমন বিউটি ক্লিনিক গড়ে উঠেছে যেখানে স্টাফের প্রফেশনাল প্রশিক্ষণ থাকে না, এবং এইসব জায়গায় জটিলতার রিস্ক অনেক বেড়ে যায়। এছাড়া ব্রেস্ট ইমপ্লান্ট করালেও নানা ধরনের মারাত্মক সমস্যা হতে পারে। অভিনেত্রী শেরলিন চোপড়া 2021-এ ব্রেস্ট ইমপ্লান্ট করান। তারপর তার পিঠ, ঘাড়, বুক এবং কাঁধে ব্যথা শুরু হতে থাকে। তিনি বলেছিলেন তার শ্বাস নিতেও কষ্ট হতো এবং ব্রেইন ফগও থাকত। পরবর্তীতে তিনি তার ইমপ্লান্ট অপসারণ করান এবং বলেন যে সেগুলি একটি বোঝার মতো ছিল। একইভাবে প্রিয়ঙ্কা চোপড়া যখন 2000 দশকের শুরুতে রাইনোপ্লাস্টি করিয়েছিলেন, তখন তার ডাক্তার ভুলবশত নেজেল ব্রিজ কেটে দেন। নেজেল ব্রিজ চোখের মাঝখানে নাকের উপরে উঁচু অংশ। এতে প্রিয়ঙ্কার নাক ভেঙে যায় এবং তার চেহারা পুরোপুরি বদলে যায়। তিনি বলেন যে এর ফলে তাকে 3টি বড় ছবি থেকে বাদ দেওয়া হয় এবং তিনি গভীর হতাশায় চলে যান। তার ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হওয়ার মুখে ছিল। তিনি সব ছেড়ে তার বাড়ি বরেলিতে চলে যেতে চলেছিলেন, কিন্তু পরিচালক অনিল শর্মা তাকে সাহায্য করেন এবং কাজ দেন। পরবর্তীতে প্রিয়ঙ্কাকে তার নাক ঠিক করতে আরও অনেক সার্জারি করাতে হয়। একইভাবে অভিনেত্রী কোয়েনা মিত্রারও রাইনোপ্লাস্টি ব্যাপ জেগেছিল, যা তার ক্যারিয়ার শেষ করে দেয়। কিন্তু সবচেয়ে বড় বিপদ এখানে বন্ধুরা কোনো প্লাস্টিক সার্জারির ভুল হওয়া নয়, বরং সঠিক হওয়া। প্রত্যেক সেলিব্রিটির সার্জারি যখন সঠিকভাবে হয়, তখন লক্ষ লক্ষ মানুষের ওপর মানসিকভাবে খুব খারাপ প্রভাব পড়ে। কোটি কোটি মানুষের মধ্যে অনিশ্চয়তা, বডি ইমেজ সম্পর্কিত সমস্যা, খাওয়ার ধরনের সমস্যা, মানসিক ব্যাধি এবং সমাজের অবিশ্বাস্য চাপ দেখা যায়, যার সুযোগ নেয় এই বহু বিলিয়ন ডলারের প্লাস্টিক সার্জারি শিল্প।
সেলিব্রিটিদের নিজের জীবনও এই সার্জারি ধ্বংস করছে। প্রিয়াঙ্কা চোপড়া তার আত্মজীবনীতে বলেছেন, মিস ওয়ার্ল্ড জেতার পর যখন তিনি বলিউডে আসেন তখন একজন পরিচালক তাকে দাঁড়িয়ে ঘুরতে বলেন এবং অনেকক্ষণ তাকিয়ে দেখেন। তারপর তিনি প্রিয়াঙ্কাকে বলেন যে তার নাক, শরীর গঠন কিছুই ঠিক নেই এবং যদি তিনি অভিনেত্রী হতে চান তাহলে তাকে স্তন, চোয়াল এবং নিতম্বের প্লাস্টিক সার্জারি করাতে হবে। একইভাবে বিদ্যা বালান একটি ইন্টারভিউতে প্রকাশ করেছিলেন যে তার প্রথম ছবি পরিণীতার আগে একজন প্রযোজক তাকে বলেছিলেন যে তার নাক লম্বা এবং তাকে সার্জারি করাতে হবে। এটি শুনে বিদ্যা ভয় পেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সার্জারি করাতে অস্বীকার করেন। যদিও এই চাপ মহিলা অভিনেত্রীদের ওপর অনেক বেশি থাকে, কিন্তু রাজকুমার রাও সম্প্রতি স্বীকার করেছেন যে পুরুষ অভিনেতাদের ওপরও প্রচণ্ড চাপ থাকে, কিন্তু সবচেয়ে খারাপ প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। সেই লক্ষ কোটি মানুষ যারা নিজেদের এই নকল মানদণ্ডের সাথে তুলনা করে এবং যখন এই মানদণ্ড পূর্ণ করতে না পারে তখন তাদের আত্মবিশ্বাস ও আত্মসম্মান নিচে নেমে যায়। একটি 18 বছরের মেয়ের দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন, যে ইনস্টাগ্রামে এই বলিউড অভিনেত্রীদের ছবি দেখে। সে জানে না যে এখানে কোন কোন ধরনের কসমেটিক পদ্ধতি তারা করিয়েছেন। সে শুধু তাদের দেখে এবং আয়নায় নিজের মুখ দেখে ভাবে যে আমার ত্বক কেন এমন জ্বলজ্বল করছে না, আমার নাক কেন এমন নয়, আমার শরীর কেন এমন নয় যেমন তাদের। ফলে সে তার শরীর নিয়ে অসন্তুষ্ট বোধ করতে শুরু করে।